আচ্ছা সবাই একটু করে 10 নম্বর প্রশ্নটাতে আসো, সবাই 10 নম্বর প্রশ্নটাতে আসো, একটু দেখো সবাই কি বলতেছে। You are required to calculate WACC by using full meaning হচ্ছে কি weighted average cost of capital। গত ক্লাসে বলছিলাম এটা weighted average cost of capital, এটার আরেকটা নাম হচ্ছে কি overall cost of capital। ঠিক আছে, আচ্ছা একটু মনোযোগ দাও। The book value of capital, এখানে লেখা আছে you are required to calculate WACC by using book value of weights and market value of weights। এখানে টোটাল দুইবার WACC বের করতে হবে, একবার হচ্ছে বুক ভ্যালু দিয়ে আরেকবার মার্কেট ভ্যালু দিয়ে। বুক ভ্যালু মানে কি বোঝাচ্ছে? তাদের ফেস ভ্যালু, কথায় গায়ের মূল্য। আবার মার্কেট ভ্যালু দিয়েও করতে হবে। লেখা আছে the book value of capital structure is ডিবেঞ্চার টাকা 100 each 8 লাখ। একটা নোট ডাউন করে লিখে রাখিও যে প্রতিটি সোর্সের পাশে, এটা অলওয়েজ সেম এরকমই হয়, সেটা হচ্ছে কি প্রতিটি সোর্সের পাশে ব্র্যাকেট দিয়ে যেই অ্যামাউন্টটা দেওয়া থাকে, ব্র্যাকেট দিয়ে যেই ফিগারটা লেখা থাকে, এটা অলওয়েজ ফেস ভ্যালু দেওয়া থাকে। আমি আবারও বলতেছি, প্রতিটা সোর্সের পাশে ব্র্যাকেট দিয়ে যেই অ্যামাউন্ট লেখা থাকে সেটা অলওয়েজ ফেস ভ্যালু। তো সেটা পার শেয়ারে বা পার ডিবেঞ্চার অবস্থায় দেয়া থাকে। যেমন এখানে ডিবেঞ্চারের পাশে লেখা আছে টাকা 100 ইচ, দ্যাট মিন্স বোঝাচ্ছে প্রতিটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু হচ্ছে কত টাকা? 100 টাকা। টোটাল 8 লক্ষ টাকার ডিবেঞ্চার আছে, পাশে বোঝাচ্ছে যে প্রতি টোটাল 8 লক্ষ টাকার ডিবেঞ্চার আছে। প্রেফার্ড স্টক টাকা 100 ইচ, তার মানে প্রেফার্ড স্টকের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। টোটাল 2 লক্ষ টাকা প্রেফার্ড স্টক আছে। ইকুইটি শেয়ার টাকা 20 ইচ, তাহলে ফেস ভ্যালু হচ্ছে 20 টাকা। টোটাল 10 লক্ষ টাকার ইকুইটি শেয়ার আছে। টোটাল ক্যাপিটাল হচ্ছে কত টাকা? 20 লক্ষ টাকা। ইকুইটি 10 লক্ষ টাকা, হ্যাঁ 10 লক্ষ টাকার ইকুইটি বা কমন শেয়ার। ইকুইটির আরেক নাম হচ্ছে কমন শেয়ার। এরপরে রিসেন্ট প্রাইসেস আর রিসেন্ট প্রাইসেস দিয়ে ডিবেঞ্চারস টাকা 110, প্রেফার্ড স্টক টাকা 120, কমন স্টক টাকা 22। এবার আরেকটা জিনিস লিখো, সেটা হচ্ছে কি রিসেন্ট প্রাইসেস দিয়ে যে টাকাগুলো দেয়া থাকে, রিসেন্ট প্রাইসেস যে টাকাগুলো দেওয়া থাকে সেগুলো বেসিক্যালি মার্কেট প্রাইস বোঝায়। সেগুলো হচ্ছে বেসিক্যালি কি মার্কেট প্রাইস। রিসেন্ট প্রাইসেস দিয়ে যে টাকা দেওয়া থাকে, যে প্রাইসগুলো দেওয়া থাকে, সেগুলো হচ্ছে কি বেসিক্যালি ওই সোর্সে মার্কেট প্রাইস হিসেবে কাজ করবে। রিসেন্ট প্রাইসেস দিয়ে যেই অ্যামাউন্ট বা টাকাটা দেওয়া থাকে সেটা বেসিক্যালি ওই সোর্সে মার্কেট প্রাইস। বুঝতে পারছো? তাহলে দুইটা জিনিস, সোর্সের পাশে ব্র্যাকেট দিয়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে কি ফেস ভ্যালু, আর রিসেন্ট প্রাইসেস দিয়ে যে টাকাটা দেওয়া থাকে সেটা হচ্ছে কি মার্কেট ভ্যালু। মাথায় থাকবে? আচ্ছা, একটু মার্কেট প্রাইস বা মার্কেট ভ্যালু। আদার ইনফরমেশন লেখা আছে কি দেখো, এক নম্বরে ডিবেঞ্চারস আর রিডিমেবল এট পার। এট পার শব্দটার অর্থ কি? সমমূল্যে। এক কথায় রিডিম করা হবে কখন? সমমূল্যে। এক কথায় গায়ের দাম যেটা লেখা থাকবে, ফেস ভ্যালু যেটা লেখা আছে সেই দামেই এটাকে কি করা হবে? রিডিম করা হবে। 10 ইয়ার্স টু ম্যাচুরিটি, এটা ম্যাচিউরড হবে কখন? 10 বছর পরে। 13% কুপন রেট। 13% কুপন রেট মানে কি বোঝাচ্ছে? ডিবেঞ্চারের কুপন রেট 13% মানে কি বোঝায়? এটা ইন্টারেস্ট রেট। ডিবেঞ্চারের বিপরীতে কি দেওয়া হয়? ইন্টারেস্ট দেওয়া হয়। শেয়ারের বিপরীতে কি দেওয়া হয়? লভ্যাংশ বা ডিভিডেন্ড দেওয়া হয়। 5% ফ্লোটেশন কস্ট লেখা আছে। এরপরে সেলস প্রাইস দেওয়া আছে কত টাকা? 110 টাকা। এখন একটা কথা আমি বলে দিই। ধরে নাও ডিবেঞ্চারের এই লাস্টে এসে যে সেলস প্রাইসটা দেওয়া আছে টাকা 110, ধরে নাও এটা দেওয়া নাই, যে লাস্টে ডিবেঞ্চার একদম লাস্ট লাইনে রিকোয়ারমেন্টের ওই জায়গায় লাস্ট লাইনে সেলস প্রাইস দেওয়া আছে কত টাকা? 110 টাকা। এখন এই 110 টাকাটা প্রশ্নে দেওয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মনে রাখবে, যদি প্রশ্নে সেলস প্রাইস যদি দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে মার্কেট প্রাইস যেটা আছে সেটাকেই সেলস প্রাইস হিসেবে ধরতে হবে। আমি আবারও বলতেছি,
ডিবেঞ্চারের লাস্ট লাইনে একদম লাস্টের দিকে এসে একটা সেলস প্রাইস দেওয়া আছে 100 টাকা, ধরে নাও এটা নাই, সেলস প্রাইসটা দেওয়া নেই ডিবেঞ্চারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেলস প্রাইস কি ধরব? রিসেন্ট প্রাইসেস যে একটা মার্কেট প্রাইস দেওয়া ছিল না 110 টাকা ডিবেঞ্চারে, যদি প্রশ্নে ডিবেঞ্চারের আলাদা করে কোনো সেলস প্রাইস যদি দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই রিসেন্ট প্রাইস অর্থাৎ মার্কেট প্রাইসকে ওই ডিবেঞ্চারের সেল প্রাইস হিসেবে ধরে নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা একটু লিখে রাখিও যে প্রশ্নে যদি সেলস প্রাইস দেওয়া না থাকে তাহলে মার্কেট প্রাইসকে সেলস প্রাইস হিসেবে ধরে নিতে হবে, আলাদা করে সেলস প্রাইস যদি দেওয়া না থাকে। এখানে দেওয়া আছে তো আমাদেরকে মার্কেট প্রাইসকে সেলস প্রাইস ধরতে হচ্ছে না, যদি দেওয়া না থাকতো আমি সেই পারপাসে বলবো। বুঝে গেছে? আচ্ছা, তাহলে একটু করে আমরা প্রথমে আগে ডিবেঞ্চারের কস্ট অফ ক্যাপিটালটা একটু বের করতেছি। একটু এই জায়গায় দেখো, প্রথমে হচ্ছে কি কস্ট অফ ডিবেঞ্চার, লেখা শেষ সবার? আচ্ছা, এবার একটু এই মনোযোগ দাও সবাই। কস্ট অফ ডিবেঞ্চার একটু করে দেখো সবাই, কস্ট অফ ডিবেঞ্চার একটু দেখো প্রশ্নে। তাহলে ফেস ভ্যালু দেওয়া আছে কত টাকা ডিবেঞ্চারের? 100। তাহলে এফবি সমান 100। বছর দেওয়া আছে, ম্যাচুরিটি ডেট বা ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে কয় বছর? 10 বছর। কুপন রেট কত দেওয়া ছিল? 13%। আমি একটা কথা বলছিলাম, আমি আবারও বলতেছি কথাটা, সেটা হচ্ছে কি প্রশ্নের সকল পার্সেন্টেজ কার উপর ধরা হয়? ফেস ভ্যালুর উপর, যদি না অন্য কিছু বলে দেয়া থাকে। যেমন ধর অনেক ক্ষেত্রে বলে দেয়া হয় কি ফ্লোটেশন কস্টটা সেলস প্রাইসের উপর ধরার জন্য, মাঝে মাঝে এই কথাটা বলে দেয়া থাকে। তো বলে দেয়া থাকলে তো তোমাকে সেলস প্রাইসের উপরেই ধরতে হবে, কিন্তু বলে দেয়া যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি ফেস ভ্যালুর উপরেই ধরবে। ঠিক আছে? তাহলে সেল ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 100 টাকা। তাহলে নেট সেল ভ্যালু সমান কি? এসবি মাইনাস ফ্লোটেশন কস্ট। এসবি দেওয়া আছে কত টাকা? 100 টাকা মাইনাস ফ্লোটেশন কস্ট হচ্ছে 100 টাকার উপর ফ্লোটেশন কস্ট 5% 95 টাকা। প্রশ্নের একদম লাস্ট লাইনে কোনায় ওখানে একটা কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে। দেখো কর্পোরেট ট্যাক্স রেট কত দেওয়া আছে? 40%। এখন তুমি যদি রিকোয়ারমেন্ট 1 এর আন্ডারে যে যে ইনফরমেশন আছে সেগুলো দিয়ে যদি সূত্র করে ফেলতে তাহলে কিন্তু এই ট্যাক্স রেটটা মিস যায়। এই জন্য বারবার আমি একই কথা বলি যে খেয়াল রাখিও, গত ক্লাসে আমি বলছি কথাটা, যে ট্যাক্স রেটটা সবসময় প্রশ্নের একদম কোনায় দেয়া থাকে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে মিস হয়ে যায়, যেটা মিস করবে না। তাহলে আই ইনটু 1 মাইনাস টি প্লাস এফবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই এফবি প্লাস এনএসবি ভাগ 2 ইনটু 100। আমি মান সবগুলো এখান থেকে নিয়ে এখানে বসাইছি, বসানোর পরে আমার ক্যাডি আসছে কত? 8.51%। তাহলে এটা কস্ট অফ ডিবেঞ্চার। আচ্ছা, এরপরে কস্ট অফ প্রেফার্ড স্টক। প্রেফার্ড স্টকের জন্য একটু পড়ো। টাকা 100 প্রেফারেন্স শেয়ার রিডিমেবল এট পার। এই শব্দটার অর্থ কি? সমমূল্যে রিডিম করা হচ্ছে প্রেফারেন্স শেয়ারটা 100 টাকায়। 10 ইয়ার্স টু ম্যাচুরিটি, 10 বছর সময় লাগবে ম্যাচুরিটি হতে। 14% ডিভিডেন্ড রেট, তাহলে প্রেফার্ড স্টকের বিপরীতে লভ্যাংশ দেওয়া হচ্ছে 14% করে। 4% ফ্লোটেশন কস্ট, বিবিধ মূল্য হচ্ছে কত? বিবিধ খরচ হচ্ছে কত টাকা? 4%। সেলস ইজ টাকা 100, বিক্রি করা হচ্ছে 100 টাকায়। তাহলে একটু করে ইনফরমেশন সবগুলো এখানে লিখছি। ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, ম্যাচুরিটি হচ্ছে 10 বছর, ডিভিডেন্ড রেট ডিপি হচ্ছে 100 টাকার উপর 14%, দ্যাট মিন্স 14 টাকা। সেল ভ্যালু 100 টাকা। এনএসবি হচ্ছে তাহলে কি? সেল ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট, ওই ফ্লোটেশন কস্টটা বাদ দিলে আমার এনএসবি আসছে 96। তাহলে ক্যাপি এর সূত্র হচ্ছে ডিপি প্লাস এফবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই এফবি প্লাস এনএসবি ভাগ 2 ইনটু 100। মান সবগুলো বসাই ক্যাপি এর সূত্রটা বের করছি। এতটুকু দেখো বুঝা গেছে। এরপরে ইকুইটিতে আসো একটু করে। টাকা 2 পার শেয়ার ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট কত টাকা? 2 টাকা। সেলস প্রাইস দেওয়া আছে 22 টাকা। দেখো এখানে সেলস প্রাইসটাই হচ্ছে আমার জন্য কি শেয়ারের মার্কেট প্রাইস। আমরা এখানে P0 সমান কি লিখি?
ইকুইটির মার্কেট প্রাইস লিখি না, তাহলে এখানে ইকুইটির যেটা শেষ প্রাইস সেটাই হচ্ছে কি ইকুইটির জন্য কি মার্কেট প্রাইস, মানে এটাকে এখানে P0 হিসেবে ধরা হবে। বুঝতে পারছো কিনা দেখো, ডিভিডেন্ড অফ ইকুইটি শেয়ার টাকা 2.5, এটা কি D0 না D1? D0 এটা D0। কেন এটা D0 বল? এটা D0 কেন? প্রশ্নের সাথে আমাদেরকে D0 দেওয়া থাকবে D1 না, এটা আমি গত ক্লাসে বলছিলাম। কারেন্ট কারেন্ট ইয়ার, কারেক্ট। গত ক্লাসে বলছিলাম যে প্রশ্নের মধ্যে দুইটা শব্দ নেক্সট ইয়ার বা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এই দুইটা যদি বলে দেয়া থাকে তাহলে সেটা D1 হবে, আর যদি প্রশ্নে কারেন্ট ইয়ার বা দিস ইয়ার বলে তাহলে সেটা D0 হবে। আর কোনো কিছুই যদি বলে দেয়া না থাকে তাও সেই ক্ষেত্রে সেটাকে D0 হিসেবে ধরে নিতে হবে। এখন এখানে কোনো কিছু বলে দেয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি D0। বুঝতে পারছো কিনা দেখো, না থাকলে তখন সেটা D0। নেক্সট ইয়ার হওয়ার জন্য দুইটা কথা অবশ্যই উল্লেখ থাকতে হবে, হয় এট দ্য এন্ড অফ দ্য ইয়ার অথবা নেক্সট ইয়ার, এই দুইটা কথা অবশ্যই উল্লেখ থাকতে হবে, যে কোনো একটা, যে পরের বছর কি ইন্ডিকেট করতে হবে, না হয় আদারওয়াইজ সেটাকে D1 লেখা যাবে না। বুঝতে পারছো? তাহলে D0 2.5, ফ্লোটেশন কস্ট 2 টাকা, জি গ্রোথ রেট দেওয়া আছে কত পার্সেন্ট? 7%। তাহলে আমাকে সূত্রের জন্য D1 টা বের করতে হবে। D1 D0 * 1 + D। আমি সবগুলো মান বসাইছি, D0 এবং D এর মান বসাই 2.68। এরপরে কে এর সূত্র করছি D1 / P0 - F + D * 100। তাহলে এখানে সবগুলো মান বসাইছি 2.68 / 22 - 2 + 0.07 * 100। কে এর মান আসছে কত? 20.4%। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সবাই একটু, আমাদেরকে রিকোয়ারমেন্টে কি বলছিল? ক্যালকুলেশন অফ, এখানে বলছিল ক্যালকুলেট WACC বাই ইউজিং বুক ভ্যালু অফ ওয়েটস অ্যান্ড মার্কেট ভ্যালু অফ ওয়েটস। গত ক্লাসে 9 নম্বর অঙ্ক যেটা করছিলাম, ওই অঙ্কটাতে আমরা যখন WACC বের করছিলাম তখন সেটা ছিল বুক ভ্যালু অফ ওয়েট, গত ক্লাসে যে ম্যাথটা করছিলাম। এখন এই ম্যাথে আমাদেরকে বুক ভ্যালু দিয়েও করতে হবে ওয়েট, মার্কেট ভ্যালু দিয়েও আমাদেরকে WACC বের করতে হবে। একটু মনোযোগ দাও, একটু দেখো যে আমাদের এখানে বুক ভ্যালু দিয়েও WACC বের করতে হবে, মার্কেট ভ্যালু দিয়েও কি করতে হবে? WACC বের করতে হবে। এখন মার্কেট WACC বের করার জন্য আমাদের কি কি দরকার হয়? কস্ট অফ ক্যাপিটাল এবং ওয়েট দরকার হয়, তাই না? তাহলে বুক ভ্যালু দিয়ে যদি আমরা করি তাহলে আমাদেরকে বুক ভ্যালুর মাধ্যমে ওয়েট বের করতে হবে, তাই না? কারণ আমাদের WACC এর সূত্রটা একটু দেখো, WD KD প্লাস WP KP প্লাস WE KE। এখানে এই W গুলো হচ্ছে কি ওয়েট, আর এই KD KP KE এগুলো হচ্ছে কি কস্ট অফ ক্যাপিটাল। ওয়েট মানে কি বোঝায়? গত ক্লাসে বলছিলাম যে টোটাল ক্যাপিটালের মধ্যে প্রতিটা ক্যাপিটাল যতটুকু অংশ জুড়ে আছে, যদি টোটাল 20 লক্ষ টাকা হয় তার মধ্যে ইকুইটি আছে কত লক্ষ? 10 লক্ষ। দ্যাট মিনস অর্ধেক, 0.5 অংশ তারা কি আছে? 0.5 অংশ, অর্থাৎ এক কথায় 50% ইকুইটি আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি ওয়েট। তো প্রত্যেকটা সোর্সের এরকম আমরা ওয়েট বের করতে হবে। তো আমরা কিভাবে করব? প্রতিটার ক্যাপিটালকে, ইন্ডিভিজুয়াল ক্যাপিটালকে আমরা টোটাল ক্যাপিটাল দিয়ে ভাগ করব। কথা কি বুঝতে পারছো? আবারও বলতেছি, টোটাল ক্যাপিটাল দ্বারা ওই কোম্পানির টোটাল ক্যাপিটাল যা আছে ওইটা দিয়ে প্রতিটার ইন্ডিভিজুয়াল ক্যাপিটালকে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। যেমন ধরো প্রশ্নে ডিবেঞ্চার বরাবর ক্যাপিটাল আছে কত টাকা? 8 লক্ষ টাকা। টোটাল ক্যাপিটাল কত দেওয়া আছে? 20 লক্ষ টাকা। একদম ফোর্থ লাইনে টোটাল ক্যাপিটাল দিয়ে লেখা আছে 20 লক্ষ। পাওয়া গেছে প্রশ্নে? ফারজানা পাচ্ছে না। এটা 20 লক্ষ টাকা, টোটাল ক্যাপিটাল 20 লক্ষ টাকা পাওয়া গেছে। এই 20 লক্ষ দিয়ে ভাগ করতে হবে আমরা। হ্যাঁ, এখন সাপোজ ধরো প্রশ্নের মধ্যে সাপোজ টোটাল ক্যাপিটাল দেওয়া নাই, তাহলে তিনটা যোগ করে যা আসবে তাই টোটাল ক্যাপিটাল। হ্যাঁ, এর আগের অঙ্কটাতে ছিল এরকম। হ্যাঁ, টোটাল ক্যাপিটাল করে বের করছিলাম। তাহলে 20 লক্ষটা দ্বারা 20 লক্ষ দিয়ে ভাগ করছি, আমার ডিবেঞ্চারের ওইটা চলে আসছে। তেমনি একইভাবে প্রেফার্ড স্টকের ক্যাপিটালকে আমরা ভাগ করছি টোটাল দিয়ে,
প্রেফার্ড স্টকের ওয়েট চলে আসছে। ইকুইটিটাও একইভাবে বের করছি। এরপর আমাদের সূত্র হচ্ছে কি ডাব্লিউডি ক্যারি, অর্থাৎ যার ওয়েটের সাথে তার কস্ট অফ ক্যাপিটাল আমরা গুণ করব, গুণ করে একসাথে যোগ করে দিলে আমাদের ডাব্লিউএসসি বের হয়ে যাবে। ঠিক আছে না? আচ্ছা, এটা ঠিক আছে, এটা গত ক্লাসে করছি। এরপর আসে আমাদের মার্কেট ভ্যালু নিয়ে। মার্কেট ভ্যালু ওয়েট কেমনে বের করব আমরা? আমাদের প্রশ্নে রিসেন্ট প্রাইসেস দিয়ে কতগুলো কি দেওয়া আছে, মার্কেট প্রাইস দেওয়া আছে না? আমি কিন্তু একটু আগে একটা নোট বলে দিয়েছিলাম যে রিসেন্ট প্রাইসেস দিয়ে যেগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে কি মার্কেট প্রাইস। এখন দেখো আমাদের মার্কেট ভ্যালু অফ ওয়েট করার জন্য আমাদেরকে আগে কি করতে হবে, মার্কেট ভ্যালু টোটাল ক্যাপিটাল বের করতে হবে না? এটা তো বুক ভ্যালুর টোটাল ক্যাপিটাল, আমাদেরকে আবার মার্কেট ভ্যালুর টোটাল ক্যাপিটাল বের করতে হবে। তাহলে আগে প্রত্যেকটাকে আগে মার্কেট ভ্যালুতে পরিণত করতে হবে। কিভাবে করব? ডিবেঞ্চারের পাশে ব্র্যাকেট দিয়ে যে 100 টাকাটা দেওয়া আছে সেটা কি ফেস ভ্যালু। তাহলে টোটাল ডিবেঞ্চার হচ্ছে 8 লক্ষ টাকা। টোটাল ডিবেঞ্চার কত? 8 লক্ষ টাকা। এটাকে আমরা যদি একটার দাম দিয়ে যদি ভাগ করি, 100 টাকা দিয়ে যদি ভাগ করি, তাহলে টোটাল ডিবেঞ্চারের সংখ্যা চলে আসবে না 8000 ডিবেঞ্চার। এই 8000 ডিবেঞ্চারকে আমরা যদি মার্কেট প্রাইস দিয়ে যদি গুণ করি 110 দিয়ে, তাহলে টোটাল 8000 ডিবেঞ্চারের টোটাল মার্কেট ভ্যালু চলে আসতেছে না 8,80,000। এটা বুঝছো কিনা দাও এই জিনিসটা। প্রথমে বুক ভ্যালুকে টোটাল বুক ভ্যালুকে একটার বুক ভ্যালু দ্বারা ভাগ করছি, যার কারণে আমাদের টোটাল ডিবেঞ্চারের সংখ্যাটা চলে আসছে। ওটাকে যদি আমরা মার্কেট ভ্যালু দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমাদের টোটাল মার্কেট ভ্যালুটা চলে আসবে। তাহলে এই যে দেখো একইভাবে এখানে করছি 8 লক্ষ ডিভাইডেড বাই 100 ইনটু 110, 8,80,000। এটা যেভাবে করছি বাকি দুটোও ঠিক একইভাবেই করছি। প্রেফার্ড স্টকের বুক ভ্যালু হচ্ছে কি 2 লক্ষ, তারপরে একটার ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, মার্কেট প্রাইস দেওয়া আছে কত টাকা 120 টাকা। তাহলে 100 দিয়ে ভাগ করলে টোটাল 2000 প্রেফার্ড স্টক, সেটাকে 120 দ্বারা যদি ভাগ করি 2,40,000 হচ্ছে কি মার্কেট প্রাইস। ইকুইটিকে 20 দ্বারা ভাগ করলে টোটাল 50,000, 50,000 কে 22 দ্বারা যদি ভাগ করি, 22 দ্বারা যদি গুণ করি, তাহলে টোটাল 11 লক্ষ টাকা হচ্ছে কি আমার মার্কেট প্রাইস। টোটাল ক্যাপিটাল এই মার্কেট ভ্যালু সবগুলো যোগ করছি, টোটাল ক্যাপিটাল বের করছি। এই টোটাল ক্যাপিটাল দিয়ে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি যদি ভাগ করি, আমার কি বের হয়ে যাচ্ছে, ওয়েট বের হয়ে যাচ্ছে। এখানে যেভাবে বের করছে বল এই জায়গাটা। আবার দেখো 8 লক্ষ হচ্ছে তোমার বুক ভ্যালু, গায়ে লেখা আছে, ঠিক আছে? সাপোজ ধরো এটা দেখো এই দিকে এখানে পাইছো কিনা দেখো 8 লক্ষ, এই যে 8 লক্ষ টাকা আছে, এটা তো 8 লক্ষ টাকা। এখানে এটা পাশে কত আছে 120। এখন এই 100 টাকাটা হচ্ছে একটা দাম। 8 লক্ষ টাকা হচ্ছে কি টোটাল, 100 টাকা হচ্ছে কি একটার দাম। তো 100 টাকা দিয়ে যদি ভাগ করি, কয়টা ডিবেঞ্চার আছে সেটা বের হয় টোটাল। তাহলে 8 লক্ষ টাকাটা হচ্ছে কি টোটাল 8000 ডিবেঞ্চারের ফেস ভ্যালু। তাহলে এটা হচ্ছে কি ডিবেঞ্চারের সংখ্যা, এখানে নাই, এটা আমরা বের করছি 100 দিয়ে ভাগ করে এটা 8000 ডিবেঞ্চার বের করব। ওটাকে আমরা রিসেন্ট প্রাইসেস দেওয়া আছে এখানে, ডিবেঞ্চারের রিসেন্ট প্রাইসেস এই জায়গায় এটা হচ্ছে কি মার্কেট প্রাইস। এবার এই মার্কেট প্রাইস দ্বারা যদি আমরা যদি গুণ করি, তাহলে আমাদের মার্কেট ভ্যালু চলে আসে। তাহলে এই সিস্টেমটা কিভাবে করছো, টোটাল ক্যাপিটালকে একটা দাম দ্বারা ভাগ করছি, মার্কেট প্রাইস দিয়ে গুণ করছি। এই জিনিসটাই কিন্তু এখানে দেখাইছে, বুঝতে পারছো? প্রেফার্ড স্টকটাও সেম, ইকুইটিটাও সেম, একইভাবে করছি প্রত্যেকটাকে। পাশে যেটা দেওয়া আছে ব্র্যাকেট, ওইটা দ্বারা ভাগ করছি, রিসেন্ট প্রাইস দিয়ে গুণ করছি। তো টোটাল ক্যাপিটাল করলাম, টোটাল ক্যাপিটালের পরে প্রত্যেকটা মার্কেট প্রাইসকে ইন্ডিভিজুয়ালি ভাগ করছি এই যে টোটাল ক্যাপিটাল দ্বারা। তাহলে আমার এই যে ওয়েট বের হয়ে আসতেছে। আবার এই ওয়েট দ্বারা কস্ট অফ ক্যাপিটালের সাথে গুণ করছি, যেগুলো একদম শুরুতে বের করছিলাম, ডাব্লিউএসএসি বের হয়ে গেছে। দেখো বোঝা গেছে কিনা?